হতে চাই শুভ, তুমি বললে যে একটা সময় গ্যাপ দিয়েছো এবং ওই সময় যখন জনপ্রিয়তার একটা অবস্থানে গিয়েছে শুভ, সেই সময় কিছু কিছু নির্মাতা কি তোমার প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল কিনা, তোমার একটু খামখেয়ালিপনায়, সেটা নিয়ে কোনো রিগ্রেট আছে কিনা, আদৌ কি এসব অভিযোগ সত্য কিনা, একটু যদি অকপটে আজকে সারে শুভ বলে আমাদের। হ্যাঁ, মানে এই বিষয়টা আসলে আবার বলার প্ল্যাটফর্মটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর প্রত্যেকটা মানুষেরই তো এই ট্যাবুটা কিন্তু আছে তোমার সাথে। হ্যাঁ, সেটা তো নিঃসন্দেহে, সেটা তো আমি জানি ভালো করে। মানে যেটা হচ্ছে যে থাকে না যে একজন ফাঁসির আসামিও তার আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকে, বাট এই ক্ষেত্রে আমার যেটা হয়েছিল, আমি আসলে অভিনয়টা আমার কাছে আমার নেশা হিসেবেও না, আমার পেশা হিসেবেও না, আমার কাছে মানে ইবাদত এক ধরনের। তো অভিনয়টা আমি একদম ভেতর থেকেই আসলে করার চেষ্টা করেছি। ফিনান্সিয়াল পার্সপেক্টিভ থেকে অথবা কাজ করছি আমি নেম ফেম মানি, দিস ওয়াজ নট মাই ফোকাস। আমার জন্য কাজটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তো এই কাজ করতে গিয়ে যেহেতু আমি বহু ডিরেক্টরের সাথে কাজ করা হতো, আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো করেই জানা আছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই ডিরেক্টর হিসেবে নিজেদেরকে অবস্থানটা তৈরি করে ফেলে, যারা আসলে ডিরেক্টর হওয়ার হয়তো তাদের তখন পর্যন্ত ওই যোগ্যতাটাই তৈরি হয়নি, কিন্তু হয়তো কোনোভাবে কোনো প্রডিউসার বা মানে আরো যা যা হয়। তো আমাদের অন্য অ্যাক্টররা যেটা হয়েছে, এই বিষয়টাকে মেনে নিয়ে তারা তাদের কাজটুকু করে দিয়ে চলে টাকাটা আসলে নিয়ে চলে আসাটার মধ্যে নিজেকে আটকে ফেলতে পেরেছিল। বাট আমার জায়গা থেকে যেটা হচ্ছিল যে আমি আসলে কাজটা একটু ভালো হোক, কাজটাকে একটু ভালো করে করো। তো ওই ডিরেক্টরের কাজটা আছে না যে আমি একটা ডিরেক্টরকে একটা ডেলিভারি দেব, আমার স্ক্রিপ্টে হয়তো একটা লাইন আছে, যেই লাইনটা যে রাইটার যে লিখেছে সে তো তার জায়গা থেকেই লিখেছে, কিন্তু তার ওই লেখাটা হয়তো আমার সাথে আমি নিজেই অ্যাবজর্ভ করতে পারছি না। তো আমি যেটা নিজে অ্যাবজর্ভ করতে পারছি না অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ হিউম্যান বিইং, এবং আমি একজন আমার জায়গা থেকে, আমার বোধের জায়গা থেকে মনে হচ্ছে না যে এই ডায়লগটা যায়। তো সেই ডায়লগটার ডেলিভারি আমি যদি দেই, তাহলে সেটা দর্শক তো রিসিভ করবে কীভাবে? আমি নিজেই তো অ্যাবজর্ভ করতে পারছি না, আমার ওই ডায়লগটা দর্শক কীভাবে অ্যাবজর্ভ করবে? তো এইটা নিয়ে হয়তো দেখা গেছে যে আমি বললাম যে ভাই এই জায়গাটাকে একটু মানে এই জায়গাটাকে, হ্যাঁ গল্পটার জায়গাটা ঠিক থাকলো, এই জায়গাটাকে হয়তো একটু পরিবর্তন করা প্রয়োজন বা পরিমার্জন করা প্রয়োজন। তো সেই বিষয়গুলো তো আসলে ওই ডিরেক্টরদের, এটা কিন্তু গুটি কয়েক ডিরেক্টর, তো তাদের দেখা গেছে ওই ফোকাসের জায়গাটা, তাদের হচ্ছে যে যত তাড়াতাড়ি পারি ফুটেজ কালেক্ট করতে হবে, কাজ শেষ করতে হবে, টাকা নিতে হবে, দিস এন্ড দ্যাট, এরকম একটা পার্সপেক্টিভ থেকে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। তো দেখা গেল একটা টেক হলো, সেই টেকটা আমার কাছে মনে হলো যে না হয়তো ভালো হয়নি, আরেকটা টেক দিলে ভালো হয়। তো আমি হয়তো ডিরেক্টরকে বললাম যে আরেকটা টেক নাও ভাইয়া, এখন অনেক সিকোয়েন্স বাকি আছে, অনেক সিকোয়েন্স বাকি আছে, হয়েছে হয়েছে, লাগবে না। তো আমি অ্যাক্টর হিসেবে তারাই আবার পরে বলা শুরু করলো যে বেশি বোঝে। তো এই জায়গাটা থেকে যেটা হয়েছে যে আমি হয়তো আমি কিন্তু আসলে মূলত কাজটাকে ভালোবেসে আমি যেটা চেয়েছি দিতে ডেলিভারি, সেই ডেলিভারিটা কিন্তু তার প্রজেক্টটাকেই, বিকজ ইটস হিজ বেবি অলসো। সো সেই জায়গা থেকে সে ডিরেক্টর হিসেবে তার যেমন এটার প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে, আমি অ্যাক্টর হিসেবেও কিন্তু আমার কাজটার প্রতি ভালোবাসা আছে। তো এই ভালোবাসার জায়গা থেকে আমি তো নিঃসন্দেহে একটু বেটার কিছু করতে চাইবো। তো সেই চাওয়াটাকে যখন সে নিতে পারতো না, বা সে যখন আমাকে আমার সেই চাওয়াটা পূরণ করতো না, এই বিষয়টা আমার কাছে তখন একটু আমার মধ্যে খুব রিঅ্যাক্ট করাতো। তো এটার পরে দেখা যেত যে আমি একটু রিজিড হয়ে যেতাম, আমি ওকে ফাইন, কী করতে হবে। তো আমার এক্সপ্রেশনের জায়গা থেকে হোক বা আমার অ্যাটিটিউডের জায়গা থেকেও ব্যাপারটা তখন ডিরেক্টরদের জন্য একটা ভারী ব্যাপার হয়ে যেত যে শাহরিয়ার শুভ খেপে গেছে। সো এবং দেখা গেছে যে সে তখন আলটিমেটলি কাজটা শেষ হওয়ার পরে আমার পিছনে আসলে আমার সম্পর্কে এমন কিছু কথা বলছে, যেই কথাগুলো একেবারেই ভিত্তিহীন, কিন্তু তারা তাদের জায়গা থেকে তাদের আরো 5 জায়গাতে গিয়ে বলছে যে না, শাহরিয়ার শুভ কাজে অনেক ডিস্টার্ব করে, সে কাজ করেনি। আসলে কিন্তু আমি কাজটার জন্য ভালোবেসে, আমি হয়তো আমার 8-10 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি তো জানি তোমার একটা লাইট করতে সময় লেগেছে আধা ঘন্টা 40 মিনিট, শটটা তোমার হয়তো 1 মিনিটের একটা শট, তো তুমি আরেকটা টেক নিলে তোমার আরো 1 মিনিটই তো হয়তো বেশি লাগবে, বাট ওই 1 মিনিটের জন্য তুমি কাজটাকে কিন্তু কাজটার সাথে কম্প্রোমাইজ করছো, বিকজ কাজটার ব্যাপারটা সম্পর্কে তো তার ফোকাস নেই। তো এই বিষয়গুলো আমি আসলে নিতে পারছিলাম না, এবং আমি আসলে ওই সময় এই টাইপের ডিরেক্টরদের সাথে কাজ করে খুব বিরক্ত হচ্ছিলাম, এবং ওই বিরক্তিটা আসলে প্রকাশ পাচ্ছিল আমার চোখে মুখে, আমার অ্যাটিটিউডে, আমার কথাবার্তায়, যেই জিনিসগুলো আসলে বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।
প্লাস প্যারালালি যেটা হয়েছে যে ওই সময় আমি নাটক থেকে ফিল্মের দিকে আমার ফোকাসটা চলে এসছে। আমি চাচ্ছিলাম ফিল্মের দিকে শিফট করে চলে যাব। দুটো ফিল্মের ব্যাপারে আমার ইনিশিয়াল কথাবার্তা হলো, ওটার আমাদের কাজও শুরু হয়েছিল, বাট আনফর্চুনেটলি ডিরেক্টর প্রডিউসারের প্রবলেমের কারণে কাজগুলো সামনে আগায়নি। আবার এই সময় প্যারালালি যেটা হলো যে আমার ফ্যামিলিতে আমার বাবা মারা গেছে 87-এ, এরপর আমার মা 93-তে আবার বিয়ে করে। সো যাকে বিয়ে করে ওই পার্সনটাকে আসলে আমি আমার বাবার আসনেই বসিয়ে রেখেছিলাম টিল 2013, 20 বছর। বাট এই 2013-এর এই পিরিয়ডটাতে যখন আমার আসলে নাটকে এই ব্যাপারগুলো আছে, আমি নাটক থেকে বের হয়ে এসে ফিল্মে শিফট করে যাচ্ছি। ওই সময় আসলে আমার বাবার যে অ্যাসেটগুলো ছিল, যেগুলো আমি কখনোই ফোকাস করার প্রয়োজন মনে করিনি, তো সেই বিষয়গুলো নিয়ে যখন আমি আমার মার সাথে, আমার স্টেপ ফাদারের সাথে গিয়ে বিষয়গুলোতে যখন হাত দিতে গেলাম, দেখলাম যে সবগুলো জিনিস সবগুলো জায়গায় একদম এমটি করে রাখা আছে। সো ওই বিষয়টা তখন আমার জন্য অনেক বড় একটা ধাক্কা হয়ে গেল যে আমার শেষ অ্যাসেটটাও 2007-এ শেষ হয়ে গেছে তাদের দ্বারা, এটা তারা আমাকে জানায়নি। আচ্ছা আচ্ছা। আমার মার উপর আমার কষ্টের জায়গাটা একেবারে ব্ল্যাঙ্ক ছিল, আমি একেবারেই জানতামই না। আমার মাকে আমি যখন জিজ্ঞেস করতাম আচ্ছা ওই জায়গাটার কি অবস্থা, আমার মা তখন কিছু বলতো না, চুপ করে থাকতো। 2012-তে এসে আমি বুঝতে পারলাম যে আসলে কিছু একটা হয়েছে। তো আমি তখন তাকে বললাম যে আমার মা, আমি বুঝতে পারছি যে কি হয়েছে, মানে কিছু একটা হয়েছে, কি হয়েছে সেটা তো অ্যাটলিস্ট আমাকে বলবে। তখন সে কেঁদে উঠে আমাকে বললো যে বাবা তোর বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, 2007-এ তোর মানে স্টেপ ফাদার তার বন্ধু সহ জায়গাটা সামহাও চিট করে নিয়ে গেছে, বা যাই হোক যে কিছু একটা। তো এর পরের বাকি অংশটুকু আমার শোনা হয়নি, কিন্তু কথা হচ্ছে যে আমার কষ্টটা হচ্ছে 2007 থেকে 12 পর্যন্ত আমার কাছে ওই স্পেসটা ছিল যে আমি হয়তো আমার ছেলের জন্য আমার একটা অ্যাসেট করতে পারবো বা কিছু একটা আছে। তো আমার বাবা তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ড্রাইভার স্পটে মারা গেছে, আব্বু 4 ঘন্টা পর মারা গেছে। এই খিলক্ষেতের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হি ওয়াজ এ বিগ, মানে বাংলাদেশের প্রথম সারি 5 জন বিজনেসম্যানের একজন ছিল। উনি মারা যাওয়ার পর বাংলাদেশের তখনকার পত্রিকা ভোরের কাগজ, সংবাদ, ইত্তেফাক, ইনকিলাব প্রত্যেকটা পত্রিকার প্রথম পাতায় আমার বাবার ছবি সহ রিপোর্ট ছিল যে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান সাহেব সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তো তার ছেলে হয়ে, ওই এত বড় একজন মানুষের ছেলে হয়ে আমাকে আমার লাইফে যা ফেস করতে হয়েছে। 2010-এর পরে 11-এ আমার একটা শুটিং ছিল মেজবাহুর রহমান সুমনের কালীগঞ্জ স্টেশনে, রাত 12টা পর্যন্ত সেখানে শুটিং শেষ করে আমাকে যেতে হবে হচ্ছে ধামরাইতে ফেরদৌস হাসান রানার শুটিং, সারা রাত ধরে শুটিং হবে। একটা সার্কাসের এন্ডিং ডে, ওই দিন আমাদের কিছু পোর্শন আছে, ওখানে শুটিং হবে। তো আই ওয়াজ ড্রাইভিং, কালীগঞ্জ থেকে ধামরাই পর্যন্ত যাচ্ছি। ওই দিন আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্টও ছিল না কোনো একটা কারণে। তো আমি যখন আশুলিয়া ব্রিজটা ক্রস করছি, তো আমি সবসময় নিজেই ড্রাইভ করতাম, আমি স্টিয়ারিং কখনো কারো হাতে দেই না। তো যেহেতু আমার বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই সময় স্টিয়ারিংটা তো আমার বাবার হাতে ছিল না, আরেকজনের হাতে ছিল, যাই হোক না কেন। তো হোয়াট এভার ইট উইল হ্যাপেন, স্টিয়ারিং উইল বি ইন মাই হ্যান্ড, আমার সাইকোলজিক্যাল জায়গা থেকে এরকম। তো ওই সময় যখন আশুলিয়াটা পার হচ্ছিলাম, ওই সময় একটা ট্রাক সাডেনলি উল্টা দিক থেকে আসে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, রাস্তা একটু আলো টালো কম ছিল। তো আমি এবং ওই ট্রাক ড্রাইভার দুজনেই মোটামুটি একটু ভালো লাস্ট মিনিট সেভ করতে পেরেছিলাম, যার কারণে আমাদের মানে ম্যাচটা হয়নি। এবং এটা হলে একদম সামনাসামনি একদম মুখোমুখি হতে পারতো এবং ম্যাসিভ কিছু একটা হয়ে যাওয়ার কথা ছিল। তো 1 সেকেন্ডের জন্য আমি বেঁচে গেলাম। এই বেঁচে যাওয়ার পরে সেদিন যখন আমি ওখান থেকে ধামরাই পর্যন্ত গিয়েছিলাম, তখন আসলে আমার কাছে মনে হয়েছিল যে ফাইন, আমার এত বড় একজন বাবার সন্তান হয়ে আমাকে যা ফেস করতে হয়েছে, তখন আমার ছেলের বয়সও 5 বছর। তো আজকে যদি এখানে আমার একটা কিছু এখন হয়ে যেত, হয়নি, আমাকে সৃষ্টিকর্তা বাঁচিয়ে দিয়েছে, নিশ্চয়ই কিছু একটা আছে সামনে, বাট যদি একটা কিছু হয়ে যেত তাহলে আমার ছেলের কি হতো? আমার হয়তো নেম আছে, ফেম আছে, একটা ল্যাভিশ লাইফ আছে, কিন্তু সেটা তো আমার ছেলের ফিউচারের জন্য তো কাজে লাগতো না। তো আমি তখন একটু প্র্যাকটিক্যালি সিরিয়াস হওয়া শুরু, আমি একটু মানে এক ধরনের খামখেয়ালি টাইপের, একটু উদাসীন টাইপের এই জায়গা সম্পত্তি, টাকা পয়সার এইসব বিষয়গুলো, মানে একটু বৈষয়িক বিষয়ে আমি কখনোই ফোকাস ছিলাম না। তো এরপরে আমি চিন্তা করলাম যে না, আমাকে একটু গোছাতে হবে আমার সন্তানের জন্য, আমার ফিউচারের জন্য। তখন দেখলাম যে আসলে সব কিছু এলোমেলো। আচ্ছা আচ্ছা। এবং এই স্যামোটেনিয়াসলি তখন আমি নাটক থেকে বের হয়ে ফিল্মে আসব, এবং নাটকের ডিরেক্টরদের এই সব বিষয়গুলো আমার আর সহ্য হচ্ছে না, পছন্দ হচ্ছে না। তো সবগুলো বিষয় মিলিয়ে মানে সবকিছু ক্ষেত্রে কি তুমি পরিবার বা তোমার মায়ের কিছু খামখেয়ালিকে দোষ দাও কিনা? এখন ব্যাপার হচ্ছে যে প্র্যাকটিক্যালি দেখতে গেলে বিষয়টা তো পুরোটাই আমার মার কারণেই হয়েছে, কারণ স্টেপ ফাদারের পক্ষে তো আর এমন কিছু করা সম্ভব হতো না যদি আমার মায়ের সহযোগিতার জায়গাটা না থাকতো। তো এটাও হয়তো সবার ক্ষেত্রে হয় না, আমার ক্ষেত্রে এই অভিজ্ঞতাটাই হয়েছে। পৃথিবীতে সবচেয়ে বড় ডিজাস্টার বা ক্ষতি যেটা হওয়া, সেটা আমার মার দ্বারা হয়েছে। এই কষ্ট আসলে অ্যাবজর্ভ করাটা যে কোনো সন্তানের জন্য কঠিন। আর আমি একটু বেশি মা আলা ছিলাম আর কি, মানে থাকে না যে মা এর বিষয়টা,
সো ওই আমার ওয়াইফের ডেলিভারি হওয়ার মাস দুয়েক আগে একদিন আমি দেখেছিলাম যে সে তার বাথরুম যখন ক্লিয়ার করতে গিয়ে তার যে কষ্ট হয়েছিল, তখন আমার ছেলে তার পেটে ছিল। তো ওই দিন তার সেই কষ্ট দেখে আমার কাছে মনে হয়েছিল যে আমার এই ছেলে, আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক যেমনই থাকুক, আমার ছেলে যদি কোনোদিন তার ওয়াইফকে কষ্ট দেয়, আমি আমার ছেলেকে মেরে ফেলবো। কারণ একটা মা কি কষ্ট করে আমি সেটা দেখেছিলাম। তো সেম জিনিসটা আমার মাও করেছে আমার জন্মের সময়। তো প্রত্যেকটা মাই করে। তো এইসব কারণে আমি একটু বেশি মা আলা ছিলাম, এবং মায়ের জন্য চোখের পানি ফেলা বা মায়ের বিষয়গুলো, মায়ের জায়গাটা আমি অনেক বেশি মা ভক্ত। কিন্তু আলটিমেটলি ওই জন্য ওই যে উপরে যিনি বসে আছেন উনি আর কি ওই জায়গা থেকেই মানে আছে না যে আল্লাহ মালিক তাকে ততটুকুই দেয় যে যতটুকু নিতে পারে। আমি হয়তো সেই কষ্টটা নিতে পেরেছি দেখি আমাকে দিয়েছে। এই যে গোছানো হয়ে যাওয়ার ক্ষেত্রে তোমার যে আবার এই ক্যারিয়ারের যে স্যাক্রিফাইসটা হলো, তখন কি আসলে কেউ, মানে তোমার কি বন্ধু, মিডিয়াতে বন্ধু কম ছিল কিনা আগে থেকে? আমার সাথে কাজের সম্পর্কের জায়গা থেকে কাজের একটা চমৎকার সম্পর্ক সবার সাথে ছিল, বাট এর বাইরে একটা থাকে না যে একটু আরেকটু বেশি আন্তরিকতার জায়গা বা সম্পর্কের জায়গা, ওটাকে আমি আসলে কখনো প্রয়োজন মনে করি না, ওটা কারোর সাথে তৈরি হয়নি। কারণ আমার কাজটাই আমার কাছে ফোকাস ছিল। শুটিং এর সময় দেখা গেল যে আমার কোয়ার্ডিস্ট, আমার নায়িকা, তার সাথে খুব চমৎকার ইন্টিমেসি, বাট শুটিং এর পরে দেখা গেছে যে তার সাথে আমার আর কমিউনিকেশন। আমি শুধু মিডিয়ারই না, ধরো এখনকার মানে ধরো কথায় 4 দিনের, আমি কারণ নাম ধরলাম না, 4 মাসের একজন সেলিব্রিটি বলবো না, কাজ করছে, তারও ধরো 4 জন ডিসির সাথে পরিচয়, 5 জন দারোগার সাথে তার বেশ সখ্যতা, র্যাব অফিসার, মানে যেটা সামাজিক সিকিউর লাইফ লিড করার জন্য যতটুকু ব্যবহার করা যায়। আমি খুব পজিটিভ অর্থেই, যেহেতু লাইফ চলছে, পজিটিভ অর্থেই আমি বলছি যে এটা খুব প্রয়োজন হয়। এটা অবশ্যই প্রয়োজন। ওই সারাউন্ডিংটাও কি আসলে মেইনটেইন শুভ করেছে কিনা? আমার যেটা হচ্ছে যে ডিজাস্টার গিয়েছে, সেই ডিজাস্টার একজন, আমি মনে করবো যে নাটকের সুপারস্টারের ক্ষেত্রে হ্যান্ডেল করাটা খুব বেশি কঠিন হওয়া ছিল না। মানে যেটা হচ্ছে যে আমার ওই ইন্টারঅ্যাকশন কমিউনিকেশনসের জায়গা মানুষের সাথে ছিল, কিন্তু আমি আসলে আমার প্রবলেমটা, আমার ইস্যুটাই এমন এতটাই পার্সোনাল, এতটাই নিজের, যে আর আমি আছেন আমার মা সম্পর্কে, আমার ফ্যামিলি সম্পর্কে, তাদের এগেনস্টে আমি কি অ্যাকশনে যাব? আজও পর্যন্ত আমি কিন্তু তাদের এগেনস্টে কোনো অ্যাকশনে যাইনি। তাদের সাথে আমার সম্পর্কের জায়গা নেই, আমার ইন্টারঅ্যাকশন নেই। বাট আমি তো যত কিছুই হোক, আমার মার তো একটা ক্ষতি তো আমার পক্ষে করা সম্ভব না, বা তার এগেনস্টে কোনো অ্যাকশনে যাওয়া সম্ভব না। সো আর আমার মারা যখন, আমার স্টেপ ফাদারের সাথে যখন আমার এই বিষয়টা নিয়ে ক্ল্যাশ লাগলো, তখন আসলে আমার মা আমার স্টেপ ফাদারের পক্ষে স্ট্যান্ড নেয়। এটা আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল, এবং আলটিমেটলি আমার একটা বড় রিউমার তৈরি হয়, আমার একটা বড় বিষয় তৈরি হয়, যে একটা বড় সাইনবোর্ড আমার চেহারার সামনে লেগে যায় যে আমি ড্রাগ এডিক্টেড। হ্যাঁ, এই বিষয়টা আমি আসতাম। হ্যাঁ, এই ড্রাগ এডিক্টেড সাইনবোর্ডটাও কিন্তু আনফরচুনেটলি অর ফরচুনেটলি যাই বলি না কেন, কারণ এখন বলবো ফরচুনেটলি, আমি যেহেতু এত বড় একটা যুদ্ধ জয় করে ফেরত আসতে পেরেছি, এবং আমি প্রমাণ করতে পেরেছি যে না, আই ওয়াজ নট আ ড্রাগ এডিক্টেড। কারণ ড্রাগ এডিক্টেডের পক্ষে আসলে লাইফের এই স্ট্রাগল বা এই ফাইট পার করে আজকের অবস্থানে আমি যে ফিরে এসেছি, এই পর্যন্ত আসা সম্ভব না, দ্যাটস ফর শিওর। এখন এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। কিন্তু একটা কৌতূহলী এই বিষয়টা, সরি আমি একটু এটা যেটা হচ্ছে, এই বিষয়টা কিন্তু এস্টাবলিশড হয়েছিল আমার মার দ্বারা। আমাদের তখন উত্তরার যে ডিসি ছিলেন বিধান ত্রিপুরা সাহেব, ওনার কাছে গিয়ে আমার মা এবং আমার স্টেপ ফাদার, আমার বাবা মার পরিচয় দিয়ে আমার এগেনস্টে কমপ্লেন করেছে যে আই অ্যাম আ ড্রাগ এডিক্টেড, অ্যান্ড আমার কারণে আসলে তারা মানসিক এবং শারীরিকভাবে আমি তাদেরকে টর্চার করছি বা দিস অ্যান্ড দ্যাট। এই বিষয়গুলো করার পরে আসলে আমার একটা সার্টেন পিরিয়ড পার হয়। ইভেন কি বলবো, ইটস এ সিনেমা। আমাকে আই নেভার নিউ দ্যাট আমাকে ইভেন একটা সময় 2013 যখন আমার ফাইনালি ফিল্মের কাজগুলো শুরু হয়েছে, নাটক থেকে বের এসে আমি যেই কাজটার জন্য মুভ করছিলাম, সেই কাজটার ঠিক পিক সময়টাতে আমি একদম মিসিং হয়ে যাই সাডেনলি, এবং 58 দিন আমাকে রিহ্যাব সেন্টারে থাকতে হয়। ওই 58 দিন আসলে আমার লাইফের সমস্ত কিছু ধ্বংস করে দেয়। প্রত্যেকটা মানুষের কাছে আমাকে আচ্ছা, আমি আছে না যে কাউকে তো জনে জনে গিয়ে প্রমাণ করতে পারবো না যে আই এম নট এ ড্রাগ এডিক্টেড। সো যেটা হচ্ছে যে, এবং আমার ক্যারিয়ার, আমার ইন্ডাস্ট্রি, সবার কাছে ওই গুটি কয়েক ডিরেক্টরই আসলে কিন্তু বড় কারণ না।
এই বিষয়টার কারণে ওগুলো আরো অনুঘটক হিসেবে কাজ করেছে। গেলে তার আগে আরো বেশ কিছু চক্রান্তের শিকার হয়ে আমার ওর গিয়েছিলেন। একদিন আগে এটা ছিল 2013 সালের নভেম্বরের 16 তারিখ। আমাদের বাসার ওখানে একটা কলেজ আছে, স্কুল আছে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে 13 নম্বর সেক্টরে। সো ওখানে একটা স্কুল আছে যারা আমাদের বাসার সামনে, আমাদের বিল্ডিং, আমাদের যে বিল্ডিংটা সেই বিল্ডিংয়ের সামনে আর কি, তারা তাদের রাস্তাটা ব্লক করে রাখতো। ওদের সাথে আমার একটা ক্ল্যাশ হয় যে এখানে আমার মা থাকে, আমার বোন সে হয়তো কানাডা থাকে, সে থাকবে, বা এখানে কেন স্কুলের ছেলেপেলে কেন বাসার সামনে গ্যাদারিং করবে, ইটস এ রেসিডেন্সিয়াল এরিয়া। এগুলো নিয়ে তাদের সাথে আমার ফাইট ছিল। সেই ফাইটের এক পর্যায়ে থানা, কারণ থানার সাথে বা পুলিশের সাথে আপনি যেটা একটু আগে বললেন, তো সব কিছু মিলে আমাদের থানার যে ওসি ছিলেন তার সাথে আমার প্রতিনিয়ত আড্ডা বসা, একসাথে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গাতে, সো এগুলো ছিল। তো ওই জায়গাগুলো আমার কাছে ছিল। আর থাকে না, ওই অভিনয় করার কারণে হোক, মানে বা একটা সমাজ সচেতনতার জায়গা থেকে হোক, আমি প্রোটেস্ট করতে পছন্দ করতাম। তো ওই সততার একটা অ্যারোগেন্সি থাকে, ওই অ্যারোগেন্সি দিয়ে আই ইউজ টু থিঙ্ক দ্যাট ইয়েস আই হ্যাভ এভরিথিং অ্যান্ড আই অ্যাম ফর এভরিওয়ান, সো আই শুড স্পিক। সবাই কথা বলতে পারে না, আমাকে কথা বলতে হবে, আমি কথা বলার যোগ্যতা রাখি এবং আমার কথা বলার উচিত। আমি কথা না বলে মেনে নেওয়া বা জিনিসটা অ্যাভয়েড করাটা, সেটা আমার জায়গা থেকে আমার অনুচিত। এই মোটিভটা আমার মধ্যে সবসময় কাজ করতো। ওদের সাথে সেই ক্লাসটার মধ্যে আমাকে আসলে থানা, পুলিশ এমনভাবে ওই 2 দিন কার একটা সার্কামস্ট্যান্সেস আমাকে আটকে ফেলে। আমি ভেবেছিলাম যে এটা আসলে ওই কলেজ কর্তৃপক্ষের দিক থেকে আসছে, বাট আনফর্চুনেটলি ব্যাপারটা ছিল আমার ফ্যামিলির দিক থেকে, আমার স্টেপ ফাদারের দিক থেকে, যেটা আমি বুঝতেই পারিনি। এবং 36 ঘন্টা পর আমি আই ওয়াজ সেলফ অ্যারেস্টেড, যে ফাইন, ঠিক আছে, ব্যাপারটা যদি এরকমই হয়, আই উইল সি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। কারণ মিডিয়া তো আমি জানি আমার কাছে আছে, আর একটা থানা, পুলিশ বা প্রশাসনের যে যদি কোনো অন্যায় কাজ থাকে সেটা প্রোটেস্ট করার ক্ষমতা তো আমার কাছে আছে। আই উইল শো ইউ যে কি হবে। বাট তারই একটা প্রসেসে যে সেখান থেকে যে এত বড় পিছনে চক্রান্ত হয়ে গেছে আমি সেটা জানি না। এবং সাডেনলি আমি আমাকে আসলে দেখলাম যে সামহাও, কারণ আমি তো আসলে এখানে তো মারামারি করার তো কিছু না, 4-5 জন যদি সেখান থেকে আমাকে জোর করে ধরে নিয়ে, থানাতে তারাও আমাকে নিয়ে খুব স্কেয়ার ছিল যে আফটার অল আমি মিডিয়া পার্সোনালিটি, সো আমাকে তারা কোনো ধরনের আমার এগেনস্টে, তখন হচ্ছে বিএনপি ওইসব বাস পুরানো টরানো হাবিজাবি মামলা টামলাতে করতে পারতো, তো সেগুলো করে তারা আমাকে কিছু করতে পারবে না। তো ইলেকশনের আগের পিরিয়ডটা ছিল, 2014 ইলেকশনের আগের পিরিয়ডটা, তো তখন আসলে তারা এই অ্যাকশনটা দেখেছে যেটা আমার কল্পনাতেও ছিল না। রামগোপাল ভার্মার স্ক্রিপ্ট বলছেন? হ্যাঁ, একদম। এবং সাডেনলি আমি রিয়েলাইজ করলাম, এবং তখন আমি আমার চুল বড় করছি আমার ফিল্মের শুটিংয়ের জন্য, দিস অ্যান্ড দ্যাট। তো সাডেনলি আই রিয়েলাইজ যে আর আমাকে একটা জায়গাতে জোর করে ধরে নিয়ে আসলো, কোথায় এটা, ইটস এ রিহ্যাব সেন্টার। ও মাই গড, সাডেনলি আমি রিয়েলাইজ করলাম যে মানে এভরিথিং ইজ গোয়িং টু বি ডিস্ট্রয়েড। সো তখন আমি প্রথমে করলাম যে ওকে ফাইন, আমাকে একটু আগে আসলে কুল হইতে হবে আমার, আচ্ছা ঠিক আছে, আমার একটু শাওয়ার নেওয়া দরকার, আমাকে শাওয়ারের জন্য করলো। তো আমি বললাম যে আমাকে একটু শ্যাম্পু দেন। আমি তাহলে শ্যাম্পু দিয়ে কী করবা, আমি তোমার তো একটু পরে চুল কামাই দেবো, তো আগে গোসল করে বাইর হও। তখন ওইখানে ঢোকার পরে প্রথম যে জিনিসটা আমার হলো যে ও মাই গড, সবার আগে আমার চুলটা সেভ করতে হবে আমাকে, কারণ ইটস রিলেটেড উইথ মাই প্রফেশন। আচ্ছা, ঠিক আছে, এবং আমার সামনে ফিল্মটার জন্য আমার চুল বড় করছি আমি, দিস অ্যান্ড দ্যাট। সো যাই হোক, সেখানে আমাদের যে ইনস্ট্রাক্টর ছিল হোসেন ভাই, হি ওয়াজ এ ভেরি নাইস গাই, এবং সে ব্যাপারটা বুঝতে পেরেছিল যে আসলে আমি একটা ফ্যামিলি পলিটিক্সের শিকার, এবং সে আমাকে ভিতরে যথেষ্ট সাপোর্ট দিত। কিন্তু সে তো আসলে আমাকে সেখান থেকে রিলিজ করার অথরিটি তো সে রাখে না, সে আমাকে যথেষ্ট সাপোর্ট দিত, অন্যরাও আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে সেখানে। কিন্তু আলটিমেটলি আমাকে তো 58টা দিন সেখানে থাকতে হয়েছে, তার চেয়েও বড় 58 দিন, ফ্রম 2013 18th নভেম্বর থেকে জানুয়ারির 14th জানুয়ারি পর্যন্ত 58 দিন আমার ওখানে। প্রত্যেকটা দিন আমার ওখানে একটা ডায়েরিতে আমি লিখতাম, এবং আমার ছেলের লাইফটা, এবং এই প্যারালালি আমার বাসা টাসা সমস্ত কিছু, মানে সব দিক থেকে আমাকে আসলে বন্ধ করে দেওয়ার জন্য যাবতীয় যা করার সমস্ত কিছু করেছে আমার স্টেপ ফাদার এবং আমার মা। সেক্ষেত্রে একটা প্রশ্ন রেখে আমি সেকেন্ড ব্রেকে যাবো, সেটা এই দূরত্বটা, তুমি মায়ের নেওয়াটা ছিল, এই দূরত্বটা কি তোমার মায়ের অমতে বিয়ে করা বা কোন রিলেশনশিপ থেকে তৈরি হয়েছিল? মানে এটা খুব কৌতূহলী, আমারও জানতে ইচ্ছা করছে যে না, আমার অ্যাফেয়ার ম্যারেজই ছিল, বাট সেটা আমার মায়ের মানে মত নিয়েই ছিল।
বা বউ শাশুড়ি দ্বন্দ্ব, বউ শাশুড়ির যে টুকটাক যে personal, বিষয়গুলো but তারপরও থাকে মানে- না, ঠিক আছে, বউ শাশুড়ির যে টুকটাক বিষয়গুলো থাকে, আমি 2001 থেকে 2007 পর্যন্ত একসাথে ছিলাম আমরা। বউ আর শাশুড়ি একসাথে থাকলে তাদের মধ্যে এটা একটা ক্ল্যাশ mixed থাকবে। হ্যাঁ। 2007 এর পর আমি আলাদা বাসা নিয়ে, পাশাপাশি আলাদা বাসা নিয়ে, আমার মা এবং আমার বউ দুজনের সম্পর্ক খুব চমৎকার ছিল এবং সবকিছু মিলে দ্যাট ওয়াজ নট দ্য ইস্যু বেসিক্যালি ইস্যু ওয়াজ Second দ্য marriage. মানে ওই যে ফিনান্সিয়াল জায়গাটা, ওই থাকে না যে ওই যে একটু আগে যে টিকটকে কোশ্চেন হচ্ছিল না, ভালোবাসাটা আসলে কোথায়, ভালোবাসাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বাট ভালোবাসার জায়গাটাকে গুরুত্ব দেওয়ার মানুষটাই পাওয়া যায় না, ওই ফিনান্সিয়াল জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় মানুষের কাছে। তো আমার দুঃখর জায়গাটা হচ্ছে এইখানে যে ওয়েন শাহরিয়ার শুভ একটা বড় নেম, একটা বড় ফেম, হি হ্যাড মানি, তখন শাহরিয়ার শুভর সবাই আছে, ইনক্লুডিং ফ্যামিলি, আমার মা, আমার নানি, তারা দেখা গেছে বিভিন্ন জনের কাছে মানে গর্ব করে বলে যায় আমি শাহরিয়ার শুভর মা। তো সেই জায়গাটা ধরে নিলাম যে তার কারণে না, আমার কারণেই ধরেই নিলাম যে আমি না হয় অপরাধী, আমি না হয় ডিরেল হয়ে গেছিলাম, বাট সেই জায়গাটা নাই। তো তখন আমার প্রতি ভালোবাসার জায়গাটা থাকবে না, তাহলে মা ছেলে কোথায় থাকলো? ওই যে তাহলে একটা কথা আছে না, সন্তান 3টা থাকলে সেই ছেলেটাকে মা মাছের মাথাটা দেয় যাকে ইনকামটা বেশি। দ্যাট মিনস সেখানে তাহলে ফিনান্সিয়াল জায়গাটা চলে আসে। মা ছেলের সম্পর্কটাকে সবাই বলে না সবচেয়ে গভীর, সবচেয়ে আন্তরিক সম্পর্ক, না, সেখানেও কোনো না কোনোভাবে ওই আর্থিক অবস্থানটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে চলে আসে। এই জিনিসগুলো আসলে এই রুড়ো চেহারাটা পৃথিবীর আমার এই সময়টাতে দেখা হয়েছে। আমি কিন্তু আজকে এই 5 বছরের জার্নি পার হয়ে এসে, 6 বছরের জার্নি পার হয়ে এসে আজকে এসে কিন্তু আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই এই 6 বছরের অভিজ্ঞতাটার জন্য। এই 6 বছর আগের আমি দিকে যখন আমি পিছন ফিরে তাকাই, সেই আমিটা অনেক বোকা ছিল, অনেক সরল ছিল এবং সে ভাবতো পৃথিবীর সম্পর্কে তার যে ধারণা ছিল, মানে সেই ধারণাটা আসলেই একদম ভুল। পৃথিবীটা একদমই তার চেয়ে বিপরীত। এটা অনেক রূঢ় জায়গা, এটা অনেক কঠিন জায়গা এবং এখানে ভালোবাসার ভ্যালুটা খুব কম। এখানে অনেক বেশি মুখোশ আছে, আসলে এখানে অনেক বেশি ইম্পোজড বিষয়গুলো কাজ করে। এখানে রিয়েল জায়গাটা, আমি যখন আমার সাথে একটা সম্পর্ক আছে আমার এবং তার, সেখানে তো টাকা পয়সার বিষয় থাকতে পারে না, আমি যেমনই থাকবো সেই জায়গা থেকেই তো আমি তার হব। এই জিনিসগুলো যে না হতে পারে, পৃথিবীর এই মানুষগুলো বা পৃথিবীতে কেউ আসলে কারো না, এই জিনিসগুলোকে বোঝা, এটা আসলে আমার এই জার্নিতে হয়েছে। আর এই ব্রেকটা আমার লাইফে অনেক কাজে লেগেছে। আমার আসলে সৃষ্টিকর্তার সাথে মানে আমি যেহেতু নিজেকে আসলে একা পেয়েছি, অনেক বেশি ভাবার সময় পেয়েছি, নিজের মধ্যে আসলে যেতে পেরেছি, ওই এক ধরনের মানে সৃষ্টিকর্তার সাথে আমার যে ইন্টারঅ্যাক্টিভিটিটা, এই জায়গাটা মধ্যে আসলে মানে থাকে না যে একটা কথা বলে না যে আর কেউ নেই তার আল্লাহ আছে। সো মালিকের সাথে সেই ইন্টারঅ্যাক্টিভিটিতে যেতে পারলে এটার যে আসলে কি ফুর্তি, এটার যে কি শক্তি, এই বিষয়গুলো আসলে আজকে আমি রিয়েলাইজ করতে পেরেছি এবং এই জিনিসগুলো আমি অবজার্ভ করতে পেরেছি বলেই কিন্তু আজকে আমি আবার ফেরত আসতে পেরেছি, সবকিছু করে যুদ্ধটা করতে পেরেছি। আর প্যারালালি আমার ছেলের আমার জায়গা থেকে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে না, এখানেই তো সিনেমা শেষ হতে পারে না, শাহরিয়ার শুভ সিনেমাটা এখানেই শেষ হতে পারে না, ইট ওয়াজ এ ইন্টারভেল ফিল্ম, বাকি বিরতি নিচ্ছি এবং আসলেও মানে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, জীবনটা আসলে বিয়ন্ড দ্য মুভি। একদম একদম সত্যি। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।